নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। বিষয়বস্তু থাম্বনেইলে দেখছেন। আমি বিষয়টাকে আর পুনরাবৃত্তি করছি না। আমি মূল বিষয়ে ঢোকার আগে আমি শুধু দুটো অনুরোধ করব যে এই ভিডিওটা অত্যন্ত স্বল্প সময়ের ভিডিও। আপনারা একটু দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানাবেন। আমি আপনাদের কমেন্ট থেকে অনেক কিছু শিখি। আর দ্বিতীয়ত হচ্ছে, যারা আমার চ্যানেল ভয়েস অফ অনির্বাণ এখনও অবধি সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম দেখছেন, তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, আমার 59 বছরের জীবনে আমি বহু নির্বাচন দেখেছি। আমার মনে হচ্ছে যে আর কয়েক মাস পরে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনটা তৃণমূল কংগ্রেসের কাছে এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবথেকে কঠিন লড়াই। এই কঠিন লড়াইয়ের মুখে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ পর্যন্ত পড়েনি। এখন কেন কঠিন বললাম, তার আমি দুটো তিনটে কারণ আপনাদের সামনে বলবো। আপনারা সেটা শুনে আপনাদের মতামত জানাবেন। দেখুন, প্রথম কথা হচ্ছে 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার পরে 2024 সালের নির্বাচনে, লোকসভা নির্বাচন অবশ্যই, এই রাজ্যে বিরোধীরা 102টো বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছেন এবং এই 102টো বিধানসভা কেন্দ্রের পরেও সাম্প্রতিকতম যে উপনির্বাচন বা নির্বাচনগুলো হয়েছে, তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস অন্ততপক্ষে 50টা আসনে সর্বাধিক 10,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। কোনো জায়গায় 10,000, কোনো জায়গায় 7,000, 1,500-2,000 ভোটের ব্যবধানেও জয়ী হয়েছেন, এরকমও নজির আছে। সুতরাং 21 সালে ওই যে বিপুল সংখ্যাধিক্যের পরে 24 সালেই বিরোধীরা 102টো, পরবর্তীকালের নির্বাচনগুলোতে আরও 50টা আসনে তৃণমূল কংগ্রেস জিতলেও যে স্বল্প ব্যবধানে জিতেছে, বিরোধীরা ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছে, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা চিন্তার কারণ। দ্বিতীয়ত, আজকেই সম্ভবত এসআইআরের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন, এবং এই এসআইআরটা যদি নির্বাচন কমিশনের ফাঁকা আওয়াজ না হয়, যদি সত্যি সত্যি তারা নিয়ম মেনে এসআইআরটা করেন এ রাজ্যে, যেটা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি, তাহলে এই এসআইআরটা হলে দেখবেন, আমি আগাম বলে রাখছি, অন্তত 70 থেকে 80 লক্ষ ভোটারের নাম বাদ যাবে। সেটা 1 কোটিও হতে পারে। এই ভোটারগুলো হচ্ছে মৃত ভোটার, যাদের নাম তৃণমূল কাটেনি। এই ভোটারগুলোর মধ্যে কিছু ভোটার আছেন যারা নিজেদের নাম অন্যত্র ট্রান্সফার করে নিয়েছেন, অন্য রাজ্যে বসবাস করছেন স্থায়ীভাবে, সেখানে ভোটার লিস্টে নাম তুলে ফেলেছেন। আর তৃতীয়ত হচ্ছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছু এমন ভোটারের নাম তোলা হয়েছে যাদের আদৌ কোনো অস্তিত্ব নেই। এখন তৃণমূল কংগ্রেস এই যে ভোটার লিস্টে যে কারসাজিটা করে রেখেছে, এর পেছনে অন্যতম কারণ হচ্ছে, তারা পেরেছে এই জন্যই যে এই রাজ্যে বিরোধীদের কার্যত সাংগঠনিক দুর্বলতা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এখন 70 থেকে 80 লক্ষ ভোটার যদি বাদ যায়, তাহলে তৃণমূল কংগ্রেসের অবস্থা কি হতে পারে সেটা সহজেই অনুমেয়। এবং দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, শহুরে ভোটাররা অনেকাংশেই এই সরকারের উপর ক্ষিপ্ত বিভিন্ন কারণে, গ্রামাঞ্চলের ভোটাররাও তৃণমূলের দুর্নীতির জন্য তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়েছে। এখন এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তাহলে তৃণমূল কংগ্রেসের ভোট কমলে বিজেপির কী লাভ হবে? সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে 24 সালের নির্বাচনেও যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, একটা বিরাট অংশের মানুষ যারা মনে করেছিলেন যে বামেরা পারবে না, কেন্দ্রে যেহেতু বিজেপি আছে, তাই বিজেপি এই রাজ্যের দুর্নীতি, চুরি, এই রাজ্যের যে নারীদের ওপরে অত্যাচার থেকে শুরু করে বিভিন্ন যে খারাপ কাজগুলো, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।
কিন্তু কেন্দ্রীয় এজেন্সিগুলোর যে ন্যাক্কারজনক ভূমিকা, সে অভয়ার বিচার না পাওয়া থেকে শুরু করে পরপর প্রত্যেকটি বিষয়ে, সেটা কিন্তু মানুষের বিজেপির প্রতি মোহভঙ্গ করিয়েছে। এবং মানুষের মধ্যে যে কথাটা বামপন্থীরা এতদিন ধরে বলে আসছিল, যে কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকারের মধ্যে, দুই দলের মধ্যে, তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা গটআপ, একটা সেটিং, সেই সেটিং তত্ত্বটাই কিন্তু মানুষের মধ্যে এখন কাজ করছে। তারা বুঝতে পারছেন, তাদের কাছে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে যে কেন্দ্রের বিজেপি সরকার কিছু করবে না, এবং আরএসএস বা বিজেপি তারা চায় এই রাজ্যে তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় থাকুক। সুতরাং সেই যে ভোট, সেই ভোটগুলো বিজেপির থেকে আবার ফিরে এসে বাম কংগ্রেসের দিকে আসবে, নাকি অন্য কোথাও যাবে, সেটা আমি জানি না, এক্ষুনি বলা যাচ্ছে না। তবে তৃণমূল থেকে যে কমবে, এটা আমি নিশ্চিত। আর এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের যেটা সব থেকে বড় পুঁজি ছিল, সংখ্যালঘু ভোট। মাদ্রাসার কারণে, মানে মাদ্রাসাগুলোতে দীর্ঘদিন ধরে নিয়োগ হয় না, শিক্ষার পরিকাঠামো শেষ, মাদ্রাসার যারা শিক্ষক কর্মচারী অধিকাংশই সঠিকভাবে বেতন পান না, এবং মুসলিম সম্প্রদায়ের চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সংরক্ষণের নামে, ওবিসি সংরক্ষণের নামে মমতা বন্দ্যোপাধ্যায় যে অসাংবিধানিকভাবে যে ওবিসি কমিশন গঠন না করেই যে শ্রেণীগুলোকে ঢুকিয়ে দিয়েছেন হাইকোর্টের নির্দেশে, যেটা বাতিল হয়ে গেছে, এখনও সেটা উচ্চ আদালতে বিচারাধীন, তাতে মুসলিম সমাজ কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে। সুতরাং এই নির্বাচনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ। এখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই চ্যালেঞ্জটা কিভাবে রক্ষা করবেন, বা বিরোধীরা তার থেকে কোন দল কতটা ফায়দা পাবে, সেটা সময় বলবে। কিন্তু আমার আজকের মতামত আমি জানালাম। আপনাদের বক্তব্য অবশ্যই আমি চাই আপনারা কমেন্ট বক্সে লিখেন, যার থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। আজকে এটুকুই, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।